সুপ্রিয় নবাগত 2020-21 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে ভর্তিকৃত ছাত্রীরা, তোমাদের সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। আশা করি স্রষ্টার অশেষ মহিমায় তোমরা সকলেই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তোমরা যে সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজে পড়ার আগ্রহ নিয়ে নিজেদের পছন্দনীয় কলেজ হিসাবে বেছে নিয়েছ এবং সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজে ভর্তির সুযোগ পেয়েছ, তার জন্য তোমাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহজাহান, সিনিয়র প্রভাষক, রসায়ন বিভাগ, সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজ, চট্টগ্রাম। সুপ্রিয় শিক্ষার্থী, উচ্চ মাধ্যমিক শ্রেণীতে যথেষ্ট পড়ালেখা করতে হবে, পড়ালেখায় মনোযোগী হতে হবে, তবেই তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট তোমরা অর্জন করতে পারবে। বিশ্ব মহামারী রোগ করোনা ভাইরাসের কারণে যদিও তোমাদের ক্লাসে দাঁড়িয়ে সরাসরি পাঠদান করার সুযোগ হচ্ছে না, তবু প্রতিষ্ঠান প্রদান তথা সরকার যে অনলাইনে ক্লাস নেওয়ার একটা সুযোগ করে দিয়েছেন, প্রতিষ্ঠানের স্বার্থে, স্টুডেন্টদের স্বার্থে আমি সকলের প্রতি সংশ্লিষ্ট যারা এই অনলাইন ক্লাসের জন্য সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছেন, প্রত্যেকের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সুপ্রিয় শিক্ষার্থী, এই সময়ে তোমরা কেউ ঘর থেকে বের হবে না, সবাই ঘরে অবস্থান করবে এবং এই যে অনলাইন ক্লাসগুলো হচ্ছে, তোমরা মনোযোগ দিয়ে অনলাইন ক্লাসগুলো করবে। যখন প্রতিষ্ঠান খুলবে তখন অবশ্যই নিয়মিত প্রতিষ্ঠানে উপস্থিত হবে এবং ক্লাসগুলো নিয়মিত করবে এবং কলেজের সকল নিয়মকানুন মেনে চলবে। কলেজের বড়দের প্রতি শ্রদ্ধা, শিক্ষকদের প্রতি, সকল শিক্ষকদের প্রতি সমান শ্রদ্ধা সম্মান প্রদর্শন করবে। তোমাদের সৎ আচরণে যেন আমাদের কলেজের পূর্বের যে ঐতিহ্য এবং সুনাম সেটা যেন রক্ষা হয়, সেদিকে খেয়াল রাখবে। প্রতিষ্ঠানে এবং প্রতিষ্ঠানের বাইরে শৃঙ্খলা বিরোধী কোনো কাজে জড়িত হবে না। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের প্রতি এইটুকু আমার আদেশ বা নির্দেশ। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে প্রথম ক্লাসে আমি তোমাদেরকে তোমাদের পাঠ্য বই সম্পর্কে ধারণা দেব। আমি তোমাদের রসায়ন বিষয়টি পড়াবো। রসায়ন বিষয়ের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটাই কিন্তু ফার্স্ট ইয়ারে পড়ানো হয়। প্রথম পত্রে 2টা চ্যাপ্টার এবং দ্বিতীয় পত্রে একটা চ্যাপ্টারের উপর তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা হবে, সেগুলো সম্পর্কে আমি আজকে ধারণা দেব। তোমাদের পাঠ্য বই, রসায়ন পাঠ্য বইয়ের নাম হচ্ছে রসায়ন প্রথম পত্র একাদশ দ্বাদশ শ্রেণী। এটা মনে করো দ্বিতীয় পত্র, আমরা এভাবে বলতে পারি, অর্থাৎ এটা রসায়ন প্রথম পত্রের জায়গায় দ্বিতীয় পত্র, একাদশ ও দ্বাদশ শ্রেণী একই রকম হবে। আমি এখানে তিনটা বইয়ের রাইটারের নাম লিখব। সেই 3টা বইয়ের মধ্যে প্রথম বইটা অবশ্যই তোমরা চয়েস করবে, এটা নেবে। এটাই যথেষ্ট গাণিতিক সমস্যার সমাধান এবং কিছু বাড়ির কাজ দেওয়া থাকে, যেগুলো করলে তোমাদের উপকার হবে এবং ভালো একটা রেজাল্ট অর্জন করা যাবে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমি বইগুলোর নাম লিখছি। রসায়ন প্রথম পত্র একাদশ দ্বাদশ শ্রেণী, একটা বই আছে অক্ষরপত্র প্রকাশনী। সেই বইটা লিখেছেন মাহবুব হাসান লিঙ্কন, ডক্টর আব্দুল করিম এবং মোহাম্মদ নুরুল ইসলাম। নুরুল ইসলাম। আর একটা দ্বিতীয় যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে লেকচার প্রকাশনী। এই বইটা লিখেছেন সঞ্জিত কুমার গুহ। আরেকটা বই হচ্ছে যে হাসান বুক প্রকাশনী, সেটা লিখেছেন ডক্টর সরোজ কান্তি সিংহ হাজারি। হাজারি
ও হারাদন নাক, এই 3টা প্রকাশনীর বই খুব ভালোই লিখেছে। তার মধ্যে কিন্তু অক্ষরপত্রের বইটা সবচেয়ে ভালো। তোমরা প্রথমে বই যেটা কিনবে সেটা হচ্ছে অক্ষরপত্রের প্রকাশনীর বই, সম্ভব করে এটা পরবর্তীতে এটা কিনবে। সুপ্রিয় শিক্ষার্থী, রসায়ন প্রথম পত্রের জন্য যে আমি তোমাদের পাঠ্য বইয়ের নাম দিলাম, লেখকদের নাম দিলাম, ঠিক সেকেন্ড পেপারের জন্য একই ধরনের বই কিনবে। তবে এখন বর্তমানে ফার্স্ট পেপার বইটা প্রথমে কিনে ফেলো, তারপর 2-3 মাস পর তোমরা সেকেন্ড পেপার বইটা নেবে। ফার্স্ট পেপার বইটা যে এখানে প্রথম 2টা চ্যাপ্টার আমি আলোচনা করব, এগুলো আলোচনা শেষ হতে হতে হয়তো 2-3 মাস চলে যাবে। চতুর্থ মাসে গিয়ে তোমরা সেকেন্ড পেপার বইটা কিনবে, সেখানে একটা চ্যাপ্টার আমি পড়াবো, প্রথম চ্যাপ্টারটা। এগুলো হচ্ছে আমার সিলেবাস, অর্থাৎ তোমাদের সিলেবাস হবে প্রথম পত্রের 2য় অধ্যায়, বিশেষ করে গুণগত রসায়ন সম্পূর্ণ এবং পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, এটা হচ্ছে 2য় অধ্যায়, এটা হচ্ছে 3য় অধ্যায়। প্রথম অধ্যায় আছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, এটা প্র্যাকটিক্যালে পূর্বে একটু বুঝিয়ে দেব। তবে সেখান থেকে প্রশ্ন হয়, এই গুণগত রসায়ন পর্যাবৃত্ত ধর্ম, এটা হচ্ছে 2য় অধ্যায়, এটা হচ্ছে 3য় অধ্যায়। আর দ্বিতীয় পত্রের পরিবেশ রসায়ন, দ্বিতীয় পত্র হচ্ছে পরিবেশ রসায়ন। এগুলো হচ্ছে তোমার অর্ধবার্ষিক পরীক্ষা সিলেবাস। সুপ্রিয় শিক্ষার্থী, এই বইগুলোর মধ্যে আজ অথবা আগামীকালের মধ্যে এই বইগুলো কিনে ফেলবে। এই বইটা প্রথমে কিনে ফেলো, অক্ষর প্রকাশনী বইটা, প্রথম পত্র। এবং নেওয়ার পরে আমি যে আজকে লেকচার দেবো গুণগত রসায়নের উপর এবং গুণগত রসায়নের উপর, এগুলো তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে, দেখবে ইনশাল্লাহ এভাবে যদি ক্লাস করতে থাকো, নিয়মিত অনলাইনে ক্লাস করতে থাকো, তোমাদের কোনো ঘাটতি থাকবে না, তোমরা এগিয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের ক্লাস নেব, 2 দিন ক্লাস নেব। আজকে সোমবার এবং বুধবার, এই 2 দিন তোমাদের ক্লাস আমি নেব। অনলাইনে যে ক্লাসগুলো হবে সেগুলো তোমরা অবশ্যই সেগুলো গ্রহণ করবে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমি আজকে রাদারফোর্ডের পরমাণু মডেল নিয়ে আলোচনা করব। আসলে পরমাণু মডেল নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে আমাদেরকে পরমাণু সম্পর্কে জানতে হবে, মৌলিক কণিকা সম্পর্কে জানতে হবে। এর পূর্বে আমি এই মডেলগুলো, মনে করো উৎপত্তি হওয়ার পূর্বে বিজ্ঞানীদের কি ধারণা ছিল সেটা একটু বলি। প্রায় আজ থেকে 2500 বছর আগে গ্রিক দার্শনিক লুসিপাস এবং ডেমোক্রিটাস ওনারা ধারণা করেছেন যে পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত, যেগুলো হচ্ছে পরমাণু, এবং পরমাণু হচ্ছে অবিভাজ্য। এর বহু বছর পর 19বিংশ শতাব্দীর প্রথম দিকে 1803 সালে বিজ্ঞানী জন ডাল্টন একই অভিমত ব্যক্ত করলেন যে পরমাণু অবিভাজ্য। এবং 19বিংশ শতাব্দীর শেষের দিকে বিজ্ঞানী জে থমসন 1897 সালে প্রস্তাব করেন যে, অর্থাৎ উনি প্রমাণ করেছেন যে পরমাণুর মধ্যে ইলেকট্রনের অস্তিত্ব আবিষ্কার করেছেন। এবং বিংশ শতাব্দীর প্রথম দিকে 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণুতে প্রোটনের অস্তিত্ব আবিষ্কার করেছেন। এবং 1932 সালে বিজ্ঞানী চ্যাডউইক পরমাণুতে নিউট্রনের অস্তিত্ব আবিষ্কার করেছেন। এগুলো আবিষ্কার হওয়ার পর বোঝা গেল যে পরমাণু অবিভাজ্য নয়, পরমাণু হচ্ছে বিভাজ্য। অর্থাৎ পরমাণু অবিভাজ্য এই কথাটা যে জন ডাল্টন কিংবা গ্রিক দার্শনিক লুসিপাস আর ডেমোক্রিটাস বলেছেন, সেটা ভুল বলে প্রমাণ করেছেন বিজ্ঞানী থমসন, বিজ্ঞানী রাদারফোর্ড এবং বিজ্ঞানী চ্যাডউইক। অর্থাৎ তারা পরমাণুতে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন অস্তিত্ব আবিষ্কারের মাধ্যমে এটা যে ভুল, পরমাণু অবিভাজ্য এই কথাটা ভুল, সেটা প্রমাণ করেছেন। সুপ্রিয় শিক্ষার্থী, প্রথমে পরমাণু সম্পর্কে আমি বলি। পরমাণুটা তোমরা ক্লাস 9, 10, 6, 7 পড়ে আসছো। পরমাণু হচ্ছে যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার নিজস্ব অস্তিত্ব নেই, তবে রাসায়নিক বিক্রিয়ার সরাসরি অংশ নেই, তাকে সাধারণত আমরা পরমাণু বলি। আর পরমাণুর মধ্যে একটা যে ক্ষুদ্রতম কণা, যাকে আমরা বলবো যে মৌলিক কণিকা বা মূল কণিকা। যে মৌলিক কণিকা বা মূল কণিকার কথা বলবো, যে মৌলিক কণিকা বা মূল কণিকা,
তৈরি মৌলিক কণিকা বা মূল কণিকা আমরা কাকে বলবো? পরমাণু অতিশয় ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাসমূহকে সাধারণত আমরা মূল কণিকা বা মৌলিক কণিকা বলে থাকি। এই মৌলিক কণিকাগুলোকে সাধারণত আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্থায়ী মৌলিক কণিকা বা স্থায়ী মূল কণিকা, একটা হচ্ছে অস্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা, আর একটা হচ্ছে কম্পোজিট কণিকা, কম্পোজিট কণিকা। সুপ্রিয় শিক্ষার্থী, স্থায়ী মৌলিক কণিকা আমরা কাকে বলবো? যে সমস্ত কণিকা পরমাণুতে স্থায়ীভাবে অবস্থান করে, অর্থাৎ সবসময় উপস্থিত থাকে, ওই সমস্ত কণাগুলোকে আমরা স্থায়ী মূল কণিকা বলবো। এবং স্থায়ী মূল কণিকাগুলো মূলত ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন এগুলো হচ্ছে আসলে স্থায়ী মৌলিক কণিকা। স্থায়ী মৌলিক কণিকাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি: ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। একমাত্র ওয়ান হাইড্রোজেন পরমাণুতে নিউট্রন নেই, আর অন্য সব পরমাণুতে এক বা একাধিক নিউট্রন আছে। অস্থায়ী মূল কণিকা কাকে বলবো? যে সকল কণিকা পরমাণুতে অল্প সময়ের জন্য অবস্থান করে, তাদেরকে আমরা অস্থায়ী মূল কণিকা বলবো। অস্থায়ী মূল কণিকার পরিমাণ প্রায় শতাধিক। সাধারণত যে পজিট্রেনু, নিউট্রেনু, অ্যান্টিনিউট্রেনু, মেসন, এগুলো পাইউন, এগুলো হচ্ছে অস্থায়ী মূল কণিকা বা অস্থায়ী মৌলিক কণিকা, যেগুলো অল্প সময়ের জন্য পরমাণুতে অবস্থান করে। এরকম শতাধিক কণিকা আছে যেগুলোকে আমরা বলবো অস্থায়ী মৌল কণিকা। আর কম্পোজিট কণিকা আমরা কাদেরকে বলবো? যে সমস্ত কণিকা অস্থায়ী মূল কণিকার সাথে কিছু ভারী কণিকা থাকে, সে ভারী কণিকাগুলো হচ্ছে কম্পোজিট কণিকা। কম্পোজিট কণিকার সংখ্যা মাঝে মধ্যে আসে পরীক্ষায়। কম্পোজিট কণিকা কাকে বলবে? যে পরমাণুতে অস্থায়ী মূল কণিকার সাথে কিছু ভারী কণিকা থাকে, বিদ্যমান থাকে, উপস্থিত থাকে, সেগুলোকে সাধারণত আমরা কম্পোজিট কণিকা বলে থাকি। সেই কম্পোজিট কণিকাগুলো কি? আলফা কণা, বিটা কণা, গামা কণা, নিউট্রন, এগুলো হচ্ছে সাধারণত কম্পোজিট কণিকা। সুপ্রিয় শিক্ষার্থী, এই স্থায়ী মূল কণিকার যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আছে, তাদের সম্পর্কে ছোটখাটো প্রশ্ন অনেক সময় আসে। যে ইলেকট্রন সম্পর্কে তুমি কিছু বলো, প্রোটন সম্পর্কে কিছু লিখো, নিউট্রন সম্পর্কে কিছু লিখো। তো ইলেকট্রন সম্পর্কে বলতে গেলে আমরা 5টা পয়েন্ট দিয়ে রাখবো। একটা হচ্ছে যে ইলেকট্রন, কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে জানিয়েছি যে ইলেকট্রন পরমাণুতে যে আছে তার অস্তিত্ব আবিষ্কার করেছেন বিজ্ঞানী জে জে থমসন। কত সালে? 1897 সালে জে জে থমসন পরমাণুতে ইলেকট্রনের অস্তিত্ব আবিষ্কার করেছেন। এবং প্রোটনের অস্তিত্ব আবিষ্কার করেছেন যে 20 শতাব্দীর প্রথম দিকে 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণুতে প্রোটনের অস্তিত্ব আবিষ্কার করেছেন। এবং 1932 সালে বিজ্ঞানী চ্যাটুই পরমাণুতে নিউট্রনের অস্তিত্ব আবিষ্কার করেছেন। আর ইলেকট্রনের অবস্থান হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসের চতুর্দিকে। অবস্থান কোথায়? নিউক্লিয়াসের চারদিকে। এবং প্রোটনের অবস্থান হচ্ছে নিউক্লিয়াসের কেন্দ্রে। প্রোটনের অবস্থান হচ্ছে নিউক্লিয়াসের কেন্দ্রে। ঠিক নিউট্রনের স্থান হচ্ছে নিউক্লিয়াসের কেন্দ্রে প্রোটনের সাথে। নিউক্লিয়াসের কেন্দ্রে প্রোটনের সাথে। সুপ্রিয় শিক্ষার্থী, এখন ইলেকট্রনের ভর কত হবে? একটি হাইড্রোজেন পরমাণুর ভরে 1837 ভাগের 1 ভাগ, যে ভরটা হচ্ছে 9.108 × 10⁻28 গ্রাম, অথবা 9.108 × 10⁻31 গ্রাম। আর প্রোটনের ভর হচ্ছে একটা হাইড্রোজেন পরমাণুর ভরের সমান, যার প্রকৃত ভর হচ্ছে 1.673 × 10⁻24 গ্রাম। এবং নিউট্রনের ভর হচ্ছে প্রোটনের চেয়ে একটু ভারী, যার হচ্ছে 1.675 × 10⁻24 গ্রাম। সুপ্রিয় শিক্ষার্থী, ইলেকট্রনের একটা চার্জ আছে, প্রোটনের একটা চার্জ আছে, নিউট্রনের কিন্তু কোনো চার্জ নেই। প্রোটনের চার্জ হচ্ছে, ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ চার্জ যুক্ত, এবং এই চার্জের পরিমাণ -1.602
ইন্টু 10⁻⁻19 কুলম্ব। আর প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত এবং এই চার্জের পরিমাণ হচ্ছে +1.602 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। আর নিউট্রনের চার্জ নেই, চার্জহীন, এবং অর্থাৎ চার্জ হচ্ছে শূন্য। সুপ্রিয় শিক্ষার্থী, ইলেকট্রনকে সাধারণত আমরা ই মাইনাস দ্বারা প্রকাশ করি, আর প্রোটনকে আমরা পি প্লাস দ্বারা প্রকাশ করি অথবা এস প্লাস দ্বারা প্রকাশ করি, এবং নিউট্রনকে আমরা এন দ্বারা প্রকাশ করি। এগুলো এই সমস্ত পয়েন্ট এমসিকিউতে আসে। কাজে তোমরা একটু মনে রাখবে যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এদের আবিষ্কারককে, এদের অবস্থান কোথায়, এদের ভর কোথায়, এদের চার্জ কি, এদেরকে কি দ্বারা প্রকাশ করা হয়। কোনো একটা সম্পর্কে জানতে চাইলে কোনো একজন শিক্ষক, তাহলে অবশ্যই তোমরা এই পয়েন্ট, এই 5টা পয়েন্ট দিয়ে তুমি এটা ব্যাখ্যাটা দেবে, হয়তো 2 নম্বর হিসেবে থাকতে পারে কোন কোন সময়। সুপ্রিয় শিক্ষার্থী, মৌলের পরমাণু বিভিন্ন ধরনের দমের উপর ভিত্তি করে আমরা পরমাণুকে আবার 3 ভাগে ভাগ করতে পারি। অর্থাৎ কোনো মৌলের মধ্যে একাধিক ধরনের পরমাণুর অস্তিত্বের উপর ভিত্তি করে আমরা পরমাণুগুলোকে আবার 3টি ভাগে বিভক্ত করে আমরা তাদের কিছু নতুন পথ আবিষ্কার করতে পারি, যেগুলোকে আমরা বলি আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন। সুপ্রিয় শিক্ষার্থী, আইসোটোপ আমরা কাকে বলবো? আইসোটোপ হচ্ছে যে একই মৌলের যদি ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন ভিন্ন হয় তখন তাদেরকে আমরা পরস্পরের আইসোটোপ বলবো। এক মৌল হবে একই, কিন্তু তাদের ভর আর নিউট্রন হবে, নিউট্রন সংখ্যা এবং ভর সংখ্যা হবে ভিন্ন ভিন্ন অর্থাৎ বিভিন্ন, তখন তাদেরকে আমরা পরস্পরের আইসোটোপ বলবো। যেমন 1 হাইড্রোজেন, 2 হাইড্রোজেন, 3 হাইড্রোজেন। তোমাকে স্যার বললেন 1 হাইড্রোজেন, 2 হাইড্রোজেন, 3 হাইড্রোজেনের কথা, তাহলে তোমরা এইভাবে লিখবে। এবং এই হাইড্রোজেনের প্রোটন সংখ্যা 1, প্রোটন সংখ্যা 1, প্রোটন সংখ্যা 1, অর্থাৎ হাইড্রোজেনের প্রোটন সংখ্যা 1 প্রোটন সংখ্যা বিশিষ্ট বা পারমাণবিক সংখ্যা বিশিষ্ট আর কোনো মৌল নেই। তবে এখানে নিউট্রন সংখ্যা হচ্ছে 0। এই যে আমি তোমাদেরকে বললাম 1 হাইড্রোজেনের একমাত্র নিউট্রন নেই, শুরুতেই বলেছিলাম। আর সকল পরমাণুর এক বা একাধিক নিউট্রন সংখ্যা আছে। এখানে নিউট্রন সংখ্যা হচ্ছে কত? 1, এখানে নিউট্রন সংখ্যা হচ্ছে 2। এরা পরস্পরের আইসোটোপ। যেমন মনে করো 16 অক্সিজেন, 17 অক্সিজেন, 18 অক্সিজেন, এরা কি? এরা পরস্পরের আইসোটোপ। অর্থাৎ এটা পারমাণবিক সংখ্যা 8, এটা পারমাণবিক সংখ্যা 8, এটা পারমাণবিক সংখ্যা 8। নিউট্রন সংখ্যা এখানে কত হবে? নিউট্রন সংখ্যা 8, নিউট্রন সংখ্যা কত হবে? 9, নিউট্রন সংখ্যা কত হবে? 10। কাজে এরা পরস্পরের আইসোটোপ। অনুদানমূলক প্রশ্ন হিসেবে আসতে পারে কোন কোন সময় যে 17 অক্সিজেন 18 অক্সিজেনের আইসোটোপ কেন? তুমি বলবে 17 অক্সিজেন 18 অক্সিজেনে প্রোটন সংখ্যা একই থাকলেও, একই মৌল হলেও তাদের ভর সংখ্যা ভিন্ন এবং নিউট্রন সংখ্যা ভিন্ন, তাই তারা হচ্ছে পরস্পরের আইসোটোপ। সুপ্রিয় শিক্ষার্থী, আইসোবার আমরা কাকে বলবো? ভর সংখ্যা যখন সমান হবে, নিউট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা যখন ভিন্ন হবে, তখন তাদেরকে আমরা পরস্পরের আইসোবার বলবো। যেমন মনে করো সিলিকন, মনে করো ফসফরাস, সালফার, এদের মনে করো আমি 32 দিলাম, 32, এগুলো কি? ভর সংখ্যা দিলাম। প্রোটন সংখ্যা আমরা জানি 14 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটা হচ্ছে সিলিকন, 15 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটা হচ্ছে ফসফরাস, 16 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটা হচ্ছে সালফার। কিন্তু তাদের নিউট্রন সংখ্যা কত হবে? এখানে নিউট্রন সংখ্যা হচ্ছে 16, এখানে হচ্ছে 17, এখানে হচ্ছে 18। অর্থাৎ নিউট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা ভিন্ন কিন্তু ভর সংখ্যা একই, সেই জন্য তাদেরকে আমরা পরস্পরের আইসোবার বলবো। যেমন মনে করো 64 নিকেল, 64 কপার, 64 জিঙ্ক, এটা হচ্ছে 28 পারমাণবিক সংখ্যা, 29, 30। এই 3টা মৌল, এদের কিন্তু ভর সংখ্যা একই, কিন্তু প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা ভিন্ন ভিন্ন। এখানে নিউট্রন সংখ্যা হচ্ছে কত? 34, এখানে নিউট্রন সংখ্যা কত? 35, এখানে নিউট্রন সংখ্যা কত? 36। যেহেতু ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন ভিন্ন, নিউট্রন সংখ্যা ভিন্ন ভিন্ন, তখন তাদেরকে আমরা পরস্পর আইসোবার বলবো। সুপ্রিয় শিক্ষার্থী, অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে যে 64 কপার, 64 জিঙ্কের আইসোবার কেন? তখন আইসোবারের সংজ্ঞা দেবে যে একই ভর বিশিষ্ট একাধিক পরমাণু প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা যখন ভিন্ন ভিন্ন হয় তখন তাদেরকে পরস্পরের আইসোবার বলবে। ঠিক একইভাবে এটার মতো উত্তর দেবে ভর সংখ্যা একই কিন্তু প্রোটন সংখ্যা 29 এবং 30।
তাদের নিউট্রন সংখ্যা 35 বা 34, কাজে এরা পরস্পরে আইসোবার। আইসোটোন আমরা কাকে বলবো? যখন একাধিক মৌলের নিউট্রন সংখ্যা একই হবে কিন্তু বর্ষিকা আর প্রোটন সংখ্যা ভিন্ন ভিন্ন হবে, তখন তাদেরকে পরস্পরে আইসোটোন বলবো। যেমন মনে করো সিলিকন, ফসফরাস, সালফার, এটা দিলাম 32, এটা দিলাম 31, এটা দিলাম 30, এখানে দিলাম 14, এখানে দিলাম 15, এখানে দিলাম 16। তাহলে এদের নিউট্রন সংখ্যাটা কত হবে? 16, 16, 16। যেহেতু নিউট্রন সংখ্যা একই কিন্তু তাদের বর্ষিকা আর প্রোটন সংখ্যা ভিন্ন ভিন্ন, তখন তাদেরকে পরস্পরে কি বলবো? আইসোটোন। এবং একইভাবে আমি যদি বলি নিকেল, তার কপার, জিঙ্ক, এখানে মনে করো 64 দিলাম, 63 দিলাম, 62 দিলাম, 28 দিলাম, 29 দিলাম, 30 দিলাম, প্রত্যেকের নিউট্রন সংখ্যা দেখতে পাচ্ছি 34, 34, 34। কাজে এরা পরস্পরের আইসোটোন। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা প্রশ্ন করতে পারো কপার স্যার এখানে 64 দিয়েছেন, এখানে 63 দিয়েছেন, তাহলে এরা কি? এরা পরস্পরের আইসোটোন, কারণ প্রোটন সংখ্যা সমান। এটা কপার 64 কপার, 63 কপার পরস্পরের আইসোটোপ, কিন্তু 63 কপার, 64 জিঙ্ক পরস্পরের আইসোবার। এবং অর্থাৎ আমার কথা হচ্ছে, যদি প্রোটন সংখ্যা সমান হয় তখন আইসোটোপ, যখন বর সংখ্যা সমান হবে আইসোবার, যখন প্রোটন নিউট্রন সংখ্যা সমান হবে তখন তারা পরস্পরের আইসোটোপ। পরস্পর কথাটা কিন্তু উল্লেখ করতে হবে। অনেক স্টুডেন্ট পরীক্ষার খাতায় রেখে কিন্তু পরস্পরের কথাটা উল্লেখ করে না, তারা কিন্তু নম্বর পাবে না। বলতে হবে পরস্পরে, এটা এটার আইসোবার, আইসোটোপ, এটা এটার আইসোবার, এটা এটার আইসোটোপ, এটা এটার আইসোবার, এটা এটার আইসোটোপ, এইভাবে লিখতে হবে। অর্থাৎ পরস্পরে আইসোটোপ, আইসোবার এবং আইসোটোপ। সুপ্রিয় শিক্ষার্থী, এই যে আমি বললাম, এগুলো আলোচনা করলাম, আইসোটোপ, আইসোবার, আইসোটোপ। এরপর আমরা যাব যে রাদারফোর্ড যে পরমাণু কেন্দ্রে যে নিউক্লিয়াসের অস্তিত্ব আবিষ্কার করেছেন, অর্থাৎ প্রোটন আছে সেটা ব্যাখ্যা দিয়েছেন, সে সম্পর্কে আমি একটু ধারণা দেব। আসলে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণু কেন্দ্রে যে নিউক্লিয়াস আছে সেটা প্রথমে উনি প্রমাণ করলেন। এটা প্রমাণ করার জন্য উনি তেজস্ক্রিয় আইসোটোপ, বিশেষ করে বিসমাথ বা ইউরেনিয়াম, এদের থেকে নির্গত আলফা রশ্মি একটা স্বর্ণপাতের মধ্যে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার মাধ্যমে একটা স্বর্ণপাত নিয়ে সেটা নিক্ষেপণের মাধ্যমে উনি প্রমাণ করেছেন যে পরমাণু কেন্দ্রের নিউক্লিয়াস আছে। এই পরীক্ষাটা আমি বলবো যে, মনে করো এটা হচ্ছে একটা আলফা রশ্মি। কি এটা প্রথমে আমাদের জানা দরকার। 4-2 হিলিয়াম 2+। আলফা রশ্মি হচ্ছে হিলিয়াম পরমাণু থেকে 2টি ইলেকট্রন অপসারণের পর দ্বিধনাত্মক চার্জযুক্ত হিলিয়াম পরমাণুকে আমরা আলফা কণা বলে থাকি। সুপ্রিয় শিক্ষার্থী, আলফা কণা কি পরীক্ষা আসে? আলফা কণা হচ্ছে যে হিলিয়াম থেকে 2টি ইলেকট্রন অপসারণের পর যে দ্বিধনাত্মক চার্জযুক্ত হিলিয়াম আয়ন সৃষ্টি হয়, তাকে আমরা সাধারণত আলফা কণা বলি। উনি কি করলেন? এই আলফা কণা হয়তো ইউরেনিয়াম, যেমন 92, এটা 235 বা 238, এটার মধ্যে যখন আলফা রশ্মি বিচ্ছুরণ অর্থাৎ বিযোজিত হয়ে 90 থোরিয়াম প্লাস 42 হিলিয়াম 2+, অর্থাৎ এখানে হবে তোমার 231। এই হিলিয়াম যে আলফা রশ্মিটা এরকম ইউরেনিয়াম, বিসমাথ, থোরিয়াম, প্রোটেক্টেনিয়াম, এই সমস্ত তেজস্ক্রিয় আইসোটোপের থেকে সাধারণত নির্গত হয়। এই নির্গত আলফা কণা যখন উনি একটা স্বর্ণপাতের উপর নিক্ষেপ করলেন, দেখলেন সেখানে কিছু রেখা সোজা পথে যাচ্ছে, কিছু বেঁকে যাচ্ছে, কিছু রেখা ফিরে আসছে। এটা আমি দেখাবো। অর্থাৎ একটা বায়ুশূন্য উনি নল নিলেন, একটা বায়ুশূন্য নলের মধ্য দিয়ে, মনে করে একটা বায়ুশূন্য নল নিলেন, সেই নলের মাঝখানে একটা স্বর্ণপাত নিলেন, যেটা পুরুত্ব হচ্ছে 4 × 10⁻⁻⁴ সেন্টিমিটার। এরকম খুব সূক্ষ্ম, খুব হালকা এ ধরনের একটা স্বর্ণপাত নিলেন। এই স্বর্ণপাতের বিপরীত পার্শ্বে উনি একটা জিঙ্ক সালফাইডের পর্দা অর্থাৎ একটা আবরণ সেখানে ফিট করে দিলেন। দেওয়ার পরে উনি দেখবেন, ফিট করে দিলেন। এটা হচ্ছে পরীক্ষা। পরীক্ষাটার মধ্যে আমি পরীক্ষা প্রথমে লিখতেছি। উনি কিভাবে পরীক্ষা করলেন? পরীক্ষাটা হচ্ছে যে উনি একটি বায়ুশূন্য নলের মধ্যে 4 × 10⁻⁴ সেন্টিমিটার পুরুত্ব বিশিষ্ট একটা স্বর্ণপাত নিলেন। এই স্বর্ণপাতের বিপরীত পার্শ্বে জিঙ্ক সালফাইডের একটা পর্দা মনে করো সেখানে আটকে রাখলেন, অর্থাৎ সেখানে রাখলেন। এরপর 2 নম্বরে হচ্ছে
উনি আলফা রশ্মি বিকিরণ লোহার বায়ুশূন্য লোহার মধ্য দিয়ে পাস করলেন, প্রবাহিত করলেন। 3 নম্বর হচ্ছে যে যখন প্রবাহিত করা হলো তখন এই যে জিঙ্ক সালফেটের যে পর্দাটা আছে সে পর্দার উপর উজ্জ্বল আলোক রশ্মি সৃষ্টি হয়। উজ্জ্বল আলোক রশ্মি সৃষ্টি হবে এবং যখন এই পর্দাটাকে উঠানামা করা হবে তখন দেখা যাবে যে এই উজ্জ্বল আলোক রশ্মিটা গতিপথ পরিবর্তিত হচ্ছে। এটা হচ্ছে ওনার পরীক্ষা। এই 4টা পয়েন্ট দেখতে হবে। একটা বললাম যে বায়ুশূন্য একটা নল, সেই নলের ভিতরে একটা স্বর্ণপাত নেব, পাতলা স্বর্ণপাত, তার বিপরীত পাশে একটা জিঙ্ক সালফেটের পর্দা আটকাই দেব এবং এখানে মনে করেন আলফা রশ্মি বিচ্ছুরণ করা হবে। এরপর আলফা রশ্মি থেকে যে নির্গত আলোক রশ্মি সেগুলো এই পর্দার মধ্যে উজ্জ্বল বিন্দু সৃষ্টি করবে। আবার এই পর্দাটা উপরে নিচে নামানোর মাধ্যমে আলফা রশ্মির গতিপথটা দেখা যায় যে ভিন্ন হচ্ছে। এখান থেকে পর্যবেক্ষণ করা যাচ্ছে যে অসংখ্য আলফা রশ্মি সোজা পথে যাচ্ছে। মনে করি এটা একটা নিউক্লিয়াস, তার এটা হচ্ছে মনে করি ইলেকট্রনের কক্ষপথ। দেখা যাচ্ছে যে অসংখ্য রেখা সোজা পথে চলে যাচ্ছে, অসংখ্য রেখা সোজা পথে চলে যাচ্ছে। প্রায় 97% রেখা সোজা পথে চলে গিয়ে জিঙ্ক সালফেট পর্দার উপর আপতিত হচ্ছে এবং কিছু রেখা দিক পরিবর্তন করবে। যত নিউক্লিয়াসের কাছে আসবে তত তার দিক পরিবর্তনের পরিমাণটা বৃদ্ধি পাবে। কিছু রেখা মনে করো 120 ডিগ্রি কোণে যাচ্ছে, কিছু রেখা মনে করো 90 ডিগ্রি কোণে যাচ্ছে, কিছু রেখা মনে করো 45 ডিগ্রি কোণে আসতেছে। কিন্তু প্রতি 20,000-এর মধ্যে একটা রেখা ঠিক বিপরীত দিকে ফিরে আসে। এটা উনি পর্যবেক্ষণ করলেন। পর্যবেক্ষণ অর্থাৎ পর্যবেক্ষণ হচ্ছে 3টা। উনি বললেন যে এখানে যখন আলফা রশ্মি বিচ্ছুরণ করা হচ্ছে তখন অধিকাংশ রেখা প্রায় 97% রেখা দেখা যাচ্ছে যে সোজা পথে চলে যাচ্ছে এবং মাত্র 2%-এর চেয়েও 3%-এর চেয়েও কম এরকম রেখা দেখা যাচ্ছে যে বেঁকে বেঁকে যাচ্ছে 120 ডিগ্রি কোণে, 45 ডিগ্রি কোণে, 90 ডিগ্রি কোণে, এইভাবে। এবং প্রতি 20,000-এর মধ্যে একটা রেখা, প্রতি 20,000-এর মধ্যে একটা রেখা ঠিক বিপরীত দিকে ফিরে আসছে। এখান থেকে উনি সিদ্ধান্ত কি নিলেন? সিদ্ধান্ত উনি বলেছেন যেহেতু আলফা রশ্মির ভর ইলেকট্রনের ভরের তুলনায় প্রায় 7,500 গুণ বেশি, অর্থাৎ আলফা কণার ভর হচ্ছে তুলনামূলকভাবে অনেক বেশি এবং ইলেকট্রনের ভর হচ্ছে তুলনামূলকভাবে নগণ্য। কাজে এই আলফা রশ্মি মনে করো ইলেকট্রনকে মনে করো অতিক্রম করে যেতে কোনো প্রকারের বাধা পাওয়ার কোনো সম্ভাবনা নেই, সোজা পথে সেটা চলে যাচ্ছে। আরেকটা কথা হচ্ছে এটা দিক পরিবর্তন করার কারণ হচ্ছে, মূল কারণ হচ্ছে এই পরমাণু কেন্দ্রে নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসটা হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত। এই নিউক্লিয়াসের যত কাছে আসবে ততই তার দিক পরিবর্তনের পরিমাণটা বৃদ্ধি পাবে। মনে করো এইভাবে যখন যাচ্ছে এটা 120, কাছে যখন আসতেছে 90, আরো কাছে যখন আসতেছে 45, আরো কাছে যখন আসবে 10, এইভাবে মনে করো তারা মনে করো এই সমস্ত কোণে অতিক্রম করবে। প্রতি 20,000-এর মধ্যে একটা রেখা ঠিক বিপরীত দিকে ফিরে আসার কারণ হচ্ছে যে এখানে পুরোপুরি যখন নিউক্লিয়াসের উপর আলফা পরমাণু যে 2+ মনে করো নিউক্লিয়াসের উপর যখন পড়বে এই ধনাত্মক চার্জযুক্ত বস্তু এই ধনাত্মক চার্জকে বিকর্ষণ করে ঠিক বিপরীত দিকে ফিরে আসবে। 28 মিনিট। এটা হচ্ছে সিদ্ধান্ত। অর্থাৎ এর দ্বারা বোঝা যাচ্ছে যে পরমাণু কেন্দ্রে নিউক্লিয়াস আছে। সুপ্রিয় শিক্ষার্থী, এরকম একটা প্রশ্ন 2017 সালে আসছিল যে একটা আলফা রশ্মি এবং একটা পরমাণু মাঝখানে নিউক্লিয়াস, এভাবে মনে করো বিক্ষেপণের মাধ্যমে যে পরমাণু কেন্দ্রে নিউক্লিয়াসের যে অস্তিত্ব প্রমাণ সেটা বিশ্লেষণ করতে বলা হয়েছিল। সেখানে কিন্তু আলফা কণা সংজ্ঞা দেওয়ার জন্য 1 নম্বর ছিল, পরীক্ষা লেখার জন্য 1 নম্বর ছিল, পর্যবেক্ষণের জন্য 1 নম্বর ছিল, সিদ্ধান্ত লেখার জন্য 1 নম্বর ছিল, অর্থাৎ 4টা নম্বর এভাবে ডিস্ট্রিবিউশন করা হয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমি পড়াবো রাদারফোর্ডের মডেল। আসল পড়ার মধ্যে যাব যে রাদারফোর্ডের মডেলটা কি। এই আলফা রশ্মি বিচ্ছুরণের মাধ্যমে পরমাণু কেন্দ্রের নিউক্লিয়াসের উপস্থিতি প্রমাণ করার পর বিজ্ঞানী রাদারফোর্ড তার মডেলটা উপস্থাপন করেন। উনি মডেলে বলেছিলেন যে পরমাণুর কেন্দ্র ধনাত্মক চার্জযুক্ত যেখানে নিউক্লিয়াসের অবস্থান। 2 নম্বর হচ্ছে পরমাণুর কেন্দ্রের ধনাত্মক চার্জযুক্ত এই নিউক্লিয়াস পরমাণুর সমস্ত বল বহন করে। 3 নম্বর হচ্ছে পরমাণুর ব্যাস, পরমাণুর আকার নিউক্লিয়াসের তুলনায় অনেক বড়। নিউক্লিয়াসের ব্যাস হচ্ছে 10⁻⁻13 সেন্টিমিটার, কিন্তু পরমাণুর ব্যাস হচ্ছে 10⁻⁻8 সেন্টিমিটার। অর্থাৎ পরমাণু নিউক্লিয়াসের তুলনায়
10^5 অর্থাৎ 1,00,000 গুণ বড়। এটা হচ্ছে যে তোমার নিউক্লিয়াসের ব্যাস, এটা হচ্ছে যে পরমাণু ব্যাস। তৈরি পরমাণুটা কিন্তু নিউক্লিয়াস তুলনায় অনেক বড়, এই কথাটা বিজ্ঞানী রাদারফোর্ড বলেছেন। 4 নম্বরে বলা হচ্ছে যে নিউক্লিয়াসের যে মনে কর পরমাণুর কেন্দ্র, যে ভিতরের অংশটাকে সাধারণত আমরা নিউক্লিয়াস যেটা ধরি, এটা পরমাণুর ভিতরের অংশ বলি, আর যেটা নিউক্লিয়াসের বাইরে যে ইলেকট্রনগুলো থাকবে সেটাকে আমরা বহিরাংশ বলে থাকি। 5 নম্বর হচ্ছে যে মনে করো নিউক্লিয়াসের সৌরজগতে সূর্যের চতুর্দিকে গ্রহগুলো যেভাবে ঘুরতে থাকে, পরমাণু নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রনগুলো ঠিক একইভাবে ঘুরে, তবে তাদের কেন্দ্রাতিক বল এবং কেন্দ্রবিভব বল সমান হওয়ার কারণে ইলেকট্রনগুলো কোনো সময় ছিটকে নিউক্লিয়াসে পতিত হয় না। 6 নম্বর হচ্ছে যে পরমাণু তড়িৎ নিরপেক্ষ, অর্থাৎ পরমাণুতে যতটা প্রোটন থাকবে ঠিক ততটা ইলেকট্রন তার চতুর্দিকে আবর্তনশীল অবস্থায় থাকে। 31 মিনিট। এটা হচ্ছে, এগুলো ছিল রাদারফোর্ডের মডেল। অর্থাৎ রাদারফোর্ডের মডেলের সেখানে কিছু সীমাবদ্ধতা ছিল, পরবর্তীতে কিন্তু বিজ্ঞানী বোর ওই সীমাবদ্ধতাগুলো সংশোধন করে একটা মডেল দিয়েছিলেন, এটা পরে আলোচনা হবে। এর সাথে মনে করে এই রাদারফোর্ডের মডেলের সাথে আবার সৌরজগতে বেশ কিছু মিল আছে, আবার কিছু বৈসাদৃশ্য আছে, দুইটা বৈসাদৃশ্য আছে। একটা হচ্ছে যে মিল হচ্ছে যে কিরকম, যে পরমাণুর কেন্দ্রে যেমন নিউক্লিয়াস থাকে তার চতুর্দিকে যেন ইলেকট্রনগুলো যেন অনবরত ঘুরতে থাকে, ঠিক সৌরজগতে সূর্যের চতুর্দিকে গ্রহগুলো ঘুরতে থাকে। আবার মনে করো সেখানে বৈসাদৃশ্যের মধ্যে আমরা লিখবো বিশেষ করে যে সাধারণত রাদারফোর্ডের মডেলে বলা হচ্ছে যে নিউক্লিয়াস এবং ইলেকট্রনগুলো চার্জযুক্ত, অর্থাৎ নিউক্লিয়াস হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত এবং ইলেকট্রনগুলো ঋণাত্মক চার্জযুক্ত, কিন্তু সৌরজগতে সূর্য এবং গ্রহ চার্জ নিরপেক্ষ। আবার রাদারফোর্ডের মডেলে অর্থাৎ নিউক্লিয়াসের চতুর্দিকে যে কক্ষপথগুলো থাকে সেখানে একাধিক ইলেকট্রন থাকতে পারে, এক বা একাধিক ইলেকট্রন থাকতে পারে, শুধুমাত্র হাইড্রোজেন একটা ইলেকট্রন থাকে, বাকি সবগুলোতে একাধিক ইলেকট্রন থাকে। কিন্তু সৌরজগতে সূর্যের চতুর্দিকে প্রতিটা কক্ষপথে এক একটা করে গ্রহ থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, এদের সাদৃশ্য বৈসাদৃশ্য একটু দেখে নেবে। আমি মডেলটা বললাম, আজকে আমি আলোচনা করেছি তাহলে কি কি, যে স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা, কম্পোজিট কণিকা অর্থাৎ মৌলিক কণিকা নিয়ে আলোচনা করলাম, আইসোটোপ, আইসোবার, আইসোটোন এগুলো নিয়ে আলোচনা করলাম। আলফা রশ্মি বিচ্ছুরণের মাধ্যমে রাদারফোর্ড যে পরমাণু কেন্দ্রে নিউক্লিয়াস আলোচনা করলাম, রাদারফোর্ডের মডেল আলোচনা করলাম, রাদারফোর্ডের এই সীমাবদ্ধতা কি কি হতে পারে সেগুলো সম্পর্কে বললাম, এবং রাদারফোর্ডের মডেলের সাথে সৌরজগতের মডেলের যে সাদৃশ্য বৈসাদৃশ্য সেগুলো নিয়ে আলোচনা করলাম। অর্থাৎ পার্ট 1 আমি কমপ্লিট করলাম। এটার পর সুপ্রিয় শিক্ষার্থী আমি একটা বাসার কাজ দিচ্ছি, তোমরা বাসায় কাজটা করবে। দেখো যা করালাম এগুলোর উপর, যেমন মনে করো এখানে একটা দিচ্ছি, সেটা এখানে নাম দিচ্ছি 2+ হিলিয়াম 2+4 2। এখানে একটা মনে করো নিউক্লিয়াস দিলাম, নিউক্লিয়াস চতুর্দিকে ইলেকট্রনের কক্ষপথ দিলাম এবং এটার নাম দিলাম বি। আর এই বস্তুটা হচ্ছে যে মনে করো সি। এটা বাসার কাজ এবং উদ্দীপক নম্বর হচ্ছে 1, উদ্দীপক 01। এখানে আমি প্রশ্ন দিচ্ছি, ক দিয়ে দিলাম কম্পোজিট কণিকা কি, কম্পোজিট কণিকা কি। খ দিয়ে দিচ্ছি যে মনে করো 64 কপার, 64 জিঙ্ক পরস্পরের আইসোবার কেন। গ দিচ্ছি উদ্দীপকের সি মডেলের সাথে সি চিত্র, উদ্দীপকের চিত্র সি, উদ্দীপকের চিত্র সি যে মডেলকে সমর্থন করে তার সাথে সৌরজগতের মডেলের সৌরজগতের তুলনামূলক ব্যাখ্যা দাও। উদ্দীপকের চিত্র সি যে মডেলকে সমর্থন করে তার সাথে সৌরজগতের তুলনামূলক ব্যাখ্যা দাও। ঘ উদ্দীপকের বস্তুটির বিকিরণের ফলে
বিকিরণের ফলে বি বস্তুটির উপস্থিতি 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 যুক্তি সহকারে বিশ্লেষণ করো। সুপ্রিয় শিক্ষার্থী, কম্পোজিট কণিকা নিয়ে আলোচনা করেছি। এটার নাম্বার হচ্ছে 64 কপার 64 জিঙ্ক পরস্পরের আইসোবার। কেন আইসোবারের সংজ্ঞা দেবে, তারপর কেন সেটা ব্যাখ্যা করবে, সে সম্পর্কে আমি আলোচনা করেছি। উদ্দীপকের চিত্র সি মডেল বললাম, এটা হচ্ছে একটা রাদারফোর্ডের মডেল। রাদারফোর্ডের মডেল আমরা এভাবে লিখতে পারি, এভাবে হয়। এটার মাঝখানে নিউক্লিয়াস, ইলেকট্রন এভাবে চলতে থাকে। এটাও রাদারফোর্ডের মডেল, এটাও রাদারফোর্ডের মডেল। এখানে মনে করি ইলেকট্রন দিলাম, একটা রাদারফোর্ডের মডেল, কিন্তু চিহ্নিত নেই। চিহ্নিত হলে এটা বোরের মডেল হয়ে যেত। তারপর যে আলফা রশ্মি বিচ্ছুরণের মাধ্যমে যে একটা দেখাবো, সেটাও কিন্তু রাদারফোর্ডের মডেল। কাজে এটা রাদারফোর্ডের মডেলের সাথে সৌরজগতের মডেলের তুলনামূলক ব্যাখ্যা, মানে দুইটা সাদৃশ্য, দুইটা বৈসাদৃশ্য লিখবে। আর এটা কার মডেল সেটা উল্লেখ করবে, তার 3টা নম্বর পাবে। কার মডেল এটা উল্লেখ করতে পারলে 1 পাবে, তার দুইটা সাদৃশ্য, দুইটা বৈসাদৃশ্য লিখবে, সেটার জন্য 2 নম্বর পাবে, মোট 3 নম্বর। আর এ বস্তুটি হচ্ছে আলফা রশ্মি বিকিরণের ফলে, বি বস্তুটি হচ্ছে নিউক্লিয়াসের উপস্থিতি যুক্তি সহকারে বিশ্লেষণ করবে। সেখানে আলফা রশ্মির সংজ্ঞা দেবে, তারপর এটার পরীক্ষাটা লিখবে, পর্যবেক্ষণ দেবে, সিদ্ধান্ত দেবে, তাহলে সম্পূর্ণ নম্বরটা সেখানে পাবে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আগামী বুধবার আবার তোমাদের সাথে দেখা হবে। আরো একটা ক্লাস নেব আগামী বুধবারে। এভাবে প্রতি সপ্তাহে সোম এবং বুধবার 2 দিন তোমাদের সাথে অনলাইনে আমার ক্লাস হবে। আজকে এতটুকু থাকুক। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো, সরকার কর্তৃক নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে চলো। এই বলে আমি তোমাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।